নিজেকে বড় বিধ্বস্ত মনে হয় আমার মতো একলা অসহায় বোধ হয় পৃথিবীতে আর দুটি নেই। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হারিয়ে যাই দূরে কোথাও, যেখানে কেউ আমায় খুঁজে পাবে না, শুধু আমাকে নিয়ে বাঁচবো, কেউ থাকবে না সেখানে। পারি না। কান্নাগুলো বড্ড বিট্রে করে আমার সাথে, গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে থাকে। ঠিক তখনই বাবিনের মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। বেঁচে থাকার মানে খুঁজে পাই, আঁকড়ে ধরে থাকি বাবিনকে। কি হলো মা, তুমি অমন করছো কেন? কিছু না সোনা, তোমায় একটু আদর করছিলাম তো। চলো এবার উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেল, ব্রাশ করে ব্রেকফাস্ট করতে হবে তো। আমি পাপার কাছে ব্রাশ করব। পাপা কোথায় মা? পাপা একটু কাজে বেরিয়েছেন সোনা, চলো আজ আমি তোমায় ব্রাশ করিয়ে দিই। কপালে চুমু দিয়ে কোলে তুলে নিলাম ওকে। কি করে ওকে বলবো এবার থেকে বাবা ছাড়াই তোমাকে সবকিছু অভ্যেস করতে হবে? এমন একটা মন খারাপিয়া সকাল আর কখনো আসেনি। এমন একটা দিন দেখতে হবে তা দুঃস্বপ্নেও ভাবিনি। সঞ্জয়কে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, তবে কি আমার ভালোবাসায় কোনো ফাঁক থেকে গেছিল? বেলা বাড়ছে সবার ব্যস্ততা। আশেপাশের বাড়ি থেকে রান্নার ছ্যাঁকছুক আওয়াজ ভেসে আসছে, রকমারি গন্ধ নাকে এসে ধাক্কা মারছে। অফিস বাবুরা ব্যাগ কাঁধে করে দৌড়চ্ছে। সকলের এত ব্যস্ততার মাঝে অলস শুধু আমি। অন্যদিন এই সময় আমার দম ফেলার ফুরসত থাকে না। আজ একদম কর্মহীন দিন। বাবিনকে আজ স্কুলে পাঠাইনি। আমার আজ খিদেও হারিয়ে গেছে। শুধু বাবিনের জন্য একটু রান্না করেছি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, বাবিন ঘুমোচ্ছে। আলমারি থেকে বিয়ের অ্যালবাম বের করে পাতা উল্টাতে থাকি। কিছুটা সময়ের জন্য হারিয়ে যাই সুখের সেই দিনগুলোয়। টপ টপ করে চোখের জল পড়ে ভিজে যেতে থাকে ছবিগুলো। এমন সময় কলিং বেলের আওয়াজ হয়। চোখ মুছে দরজা খুলি, সঞ্জয় এসেছে। আমি বাথরুমে যাচ্ছি, তুমি খাবার বাড়ো। কথাগুলো বলে সঞ্জয় বাথরুমে ঢুকে যায়। সঞ্জয়ের গলা অসম্ভব রকমের ঠান্ডা। আমি সোফায় চুপ করে বসে থাকি। কি গো, খাবার দিলে না? আমায় বসে থাকতে দেখে সঞ্জয় প্রশ্ন করে, কি খাবে? ভাত খাবো, সারাদিন কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। আজ রান্না হয়নি। রান্না হয়নি মানে? তোমরা সারাদিন কিছু খাওনি? আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যাই। উত্তর না পেয়ে সঞ্জয়ও আমার পেছন পেছন ঘরে ঢোকে। কি হলো, আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? সঞ্জয়ের প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। বাবিনকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিই। আমি রেডি হয়েছিলাম। পাপাকে দেখতে পেয়ে বাবিন পাপা পাপা করে চিৎকার জুড়ে দেয়। এক হাতে গুছিয়ে রাখা ব্যাগ, আর এক হাতে বাবিনকে নিয়ে এইবার সঞ্জয়ের চোখে চোখ রাখি। আমি দাদামণির কাছে যাচ্ছি বলে দরজার দিকে রওনা দিই। সঞ্জয় হাউমাউ করে ওঠে, দাদামণির কাছে যাচ্ছ মানে? আমি উত্তর না দিয়ে বেরিয়ে যাই। অনেকবার ফোন করেছে সঞ্জয়, ফোন রিসিভ করিনি। এখন ফোন সুইচ অফ করে রেখেছি। আমার ফোনে না পেয়ে দাদামণির ফোনে কল করেছে। কি কথা হয়েছে জানি না। দাদামণি তার মোবাইলটা আমার কাছে নিয়ে এসেছে। কি রে, ফোনটা বন্ধ করে রেখেছিস নাকি? সঞ্জয় পাচ্ছে না। এই নে, সঞ্জয়ের সাথে কথা বল। আমার খুব মাথা ধরেছে দাদামণি, এখন কথা বলতে পারছি না। একা একা বাবিনকে নিয়ে এসেছিস, ও খুব চিন্তা করছে, একটু কথা বলে রেখে দে। বললাম তো দাদামণি, আমি এখন কথা বলতে পারবো না। দাদামণির কপালে চিন্তার ভাঁজ। ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝতে পারছি সঞ্জয়ের সাথে কথা বলছে, কিন্তু আমার শোনার কোনো ইন্টারেস্ট নেই। রাতে খাবার টেবিলে দেখি আমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। আমি এসেছি দেখে ভর সন্ধে বেলাতেও দাদামণি ঠিক গলদা চিংড়ি জোগাড় করে এনেছে, আর বৌমণি জমিয়ে রান্না করেছে। সবাই খুব স্বাভাবিক ব্যবহার করছে, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। একটুতেই রেগে আগুন হয়ে যাচ্ছি। দিদি তার স্বভাব মতো বকবক করেই চলেছে। আমি আর ওর এই অসহ্য বকবকানি নিতে পারছি না। ঝাঁঝিয়ে উঠলাম, আহ দিদি, তুই একটু থামবি প্লিজ। দিদি থতমত খেয়ে চুপ করে গেল। খাবার টেবিলে সহসা একটা গুরুগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়ে গেল। খুব খারাপ লাগছে আমার, এমন করা আমার উচিত হয়নি। খাওয়া শেষ করে বললাম, সরি দিদি, কিছু মনে করিস না, খুব মাথা ধরেছে আমার, একটু ঘুমের দরকার। দিদি কিছু বলল না, শুধু একটু হাসলো। রাতে শুলাম বটে, কিন্তু চোখে ঘুম নেই। কি করছে সঞ্জয়? এখন কি অস্মিতার সাথে চ্যাট করছে? ও রাতে কিছু খেয়েছে? বলছিল সারাদিন কিছু খাওয়া হয়নি। আমার সারা মন প্রাণ জুড়ে শুধু সঞ্জয় আর সঞ্জয়।
কয়েক ঘন্টা হলো এ বাড়িতে এসেছি, মনে হচ্ছে যেন কত যুগ ওকে ছেড়ে আছি। আচ্ছা, সঞ্জয়ের মনে পড়ছে আমাদের কথা? ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ সকালটা অন্যরকম, রোজের থেকে আলাদা। আজ আমি দাদার সংসারে, সংসারের যাবতীয় দায়িত্ব বৌমনির কাঁধে। সে হাসি মুখে সব দায়িত্ব সামলাচ্ছে, আর তাকে যোগ্য সঙ্গত দিচ্ছে আমার দিদি। দাদামণি অফিস বেরোবে, ভাত খেতে বসেছে। পাশে আমি চায়ের কাপ হাতে পেপারে চোখ বোলাচ্ছি। সঞ্জয়ের সাথে তোর কিছু হয়েছে খুকু? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করলাম। উভয় পক্ষই চুপ। খানিকক্ষণের নিস্তব্ধতা। আমার চোখ পেপারে কর্মখালির দিকে। চায়ের কাপে একটু চুমুক আর কর্মখালির বিজ্ঞাপনে কালি দিয়ে মার্ক করা। দাদামণি নিস্তব্ধতা ভাঙলেন। দেখ খুকু, মানবিমান সব সংসারই হয়, সবকিছু ধরে বসে থাকলে চলে না। পেপার থেকে আমার চোখ এবার সোজাসুজি দাদামণির দিকে। কি হয়েছে বলবি আমাদের? কি করবে তুমি জেনে? সব কথা সবাইকে বলা যায় না দাদামণি। আমার পার্সোনাল ম্যাটার আমাকে বুঝে নিতে দাও। বেশ চেঁচিয়ে কথাগুলো বললাম। বৌমনি দাদামণিকে ভাত দিচ্ছিল, আমাকে অমন বিহেভিয়ার করতে দেখে একটু থতমত খেয়ে গেল। আমি উঠে অন্য ঘরে চলে গেলাম। কিচ্ছু ভালো লাগছে না আমার। দুঃখ ভাগ করলে অনেক কমে যায় খুকু। সব কথা আমায় না বলতে পারিস, তোর বৌমনিকে তো বলতে পারিস। আসি রে, কিছু লাগলে ফোন করিস। আসার পথে নিয়ে আসবো। মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদামণি অফিস চলে গেল। আমার খুব কান্না পাচ্ছে। কেন আমি এই দেবতুল্য মানুষটার সাথে দুর্ব্যবহার করলাম? নিজের ওপর রাগ হচ্ছে খুব। অফিস থেকে ফিরে দাদামণি টিভিতে নিউজ দেখছে। গুটি গুটি পায়ে গেলাম দাদামণির কাছে। সরি দাদামণি বলে কেঁদে ফেললাম। বোকা মেয়ে কোথাকার, আয় পাশে বস। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন দাদামণি। 3-4 দিন হয়ে গেল আমি এ বাড়িতে আছি। দাদামণি বৌমনির যত্ন আত্মিতে একটুও ত্রুটি নেই। সত্যি কথা বলতে কি, মনের দিক থেকে না হলেও শরীরের দিক থেকে আমি বেশ ফ্রেশ। ওখানে আমার একার সংসারে সবটুকুই আমাকে একা হাতে সামলাতে হতো। আগে সঞ্জয় ঘরকন্যার কাজে একটু সাহায্য করতো আমাকে, কিন্তু বিগত কয়েক মাস সে তো অন্য পথের পথিক। সংসার নিয়ে মাথা ঘামানোর সময় তার কোথায়? এখানে মুখের সামনে সাজানো খাবার, বেলা করে ঘুম থেকে ওঠা, এমনকি বাবিনও সারাদিন দিদির কাছেই রয়েছে। এখানে আমার অখণ্ড অবসর। ফোনটা অন করেছি, তাও 2 দিন হয়ে গেল। সঞ্জয় আর ফোন করেনি। আমি জানি ও ফোন করবে না, ও এখন অন্য কিছু নিয়ে বিজি আছে না। পেপারে কাজের বিজ্ঞাপন দেখছি বটে, কিন্তু আমার মন মতো কোনোটাই হচ্ছে না। নিপাট গৃহবধূ থেকে চাকরি করতে গেলে একটু জড়তা তো থাকবেই। তবে আমার স্থির বিশ্বাস আমি ঠিক পারবই। দিদি আমার থেকে একটু দূরত্ব মেপেই চলছে। বোধহয় আমার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার কারণেই। আসলে মনে যদি সুখ না থাকে তাহলে ব্যবহারে তা প্রকাশ পাবেই। কয়েকদিন টানা বৃষ্টির পর আজ বেশ ঝলমলে রোদ উঠেছে। সব আধার। কালিমা ধুয়ে গিয়ে প্রকৃতি আবার ভালোবাসার উষ্ণতায় সেজে উঠেছে। ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে আজকের দিনটাকে। পেপারে চোখ বোলাতে বোলাতে চা খাচ্ছি। দাদামণি 2 ব্যাগ বাজার নিয়ে ঢুকলো। কি গো দাদামণি, এত বাজার করেছো? আজকে কোনো অকেশন আছে নাকি? কেউ আসবে? আসবে তো। লক্ষ্মী, এই নাও বাজারটা ধরো, আর আমায় 1 কাপ চা দাও তো টেবিলে। আসি। বৌমনি এসে দাদামণির হাত থেকে বাজারের থলেটা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। তুমি বাজারটা খালি করো লক্ষ্মী, আমি চাটা খেয়ে আসছি। বল, এবার কি বলছিলি? কে আসবে বললে না তো? হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো এখানে বসলাম। কি দেখছিলি, কর্মখালি? তা পেলি কিছু? না, এখনো তেমন কিছু চোখে পড়েনি, তবে আশা করছি ঠিক একটা কিছু পেয়ে যাব। বুঝলাম। চাকরির বাজারের জানিস কি অবস্থা? এই নাও তোমার চা। আমাদের কথোপকথনের মাঝখানে বৌমনি ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে আসে। লক্ষ্মী, ভালো সাইজের কই মাছ পেয়েছি, বেশ জমিয়ে তেল কই রাখো তো। সঞ্জয় খেতে ভীষণ ভালোবাসে। সঞ্জয় ভালোবাসে মানে? আজ কি ও এ বাড়িতে আসছে নাকি? কই আগে বলনি তো? এই তো এখন বলছি, কাল রাতে তুই ঘুমিয়ে পড়েছিলি তাই আর তোকে ডাকিনি। তুমি আজ অফিসে যাবে না? না, আজ বাড়িতে জামাই আসছে তাই ছুটে নিলাম। তুমি কিন্তু এটা ঠিক করলে না। রাগে আমার সর্বাঙ্গ জ্বলছে। চক্রান্ত, সবাই চক্রান্ত করছে আমার বিরুদ্ধে। সঞ্জয় বাড়িতে ঢুকতেই বাবিন পাপা পাপা বলে ঝাঁপিয়ে পড়েছে সঞ্জয়ের কোলে। বৌমনি আজ খুব ব্যস্ত। সঞ্জয় আর দাদামণির ঘরে রয়েছে। দিদি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বকবক করেই চলেছে। আমি দাদামণির মেয়েকে কোলে নিয়ে পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছি। সঞ্জয়ের মুখ দেখার ইচ্ছেও আমার নেই। কিছুতেই আমি সেই রাত আর দিনের ব্যবহার ভুলতে পারছি না। আমি সম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি। কিরে খুকু, সঞ্জয় এসেছে, একবার দেখা করে আয়। আমি তো তাকে ডাকিনি দাদামণি, তোমরা ডেকেছো, তোমরাই তাকে এন্টারটেইন করো। এ কি ভাষা তোর খুকু? ম্যাডামের দেখছি খুব রাগ হয়েছে।
ইতিমধ্যে সঞ্জয় আমাদের ঘরে এসে উপস্থিত। সঞ্জয়কে ঢুকতে দেখে দাদামণি ঘর থেকে বেরিয়ে গেল। বুঝতে পারছি না এখন আমার ঠিক কি করা উচিত। ঘর থেকে বেরিয়ে যাব নাকি হাতের সামনে যা আছে সব ছুঁড়ে ফেলে দেব? না, কোনোটাই আমার করা হলো না। স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম শুধু। কি গো, কথা বলবে না আমার সাথে? ডান হাতটা আমার কাঁধে রেখেছে সঞ্জয়। হাতটা ছুঁড়ে সরিয়ে দিলাম। বিরক্ত লাগছে আমার। আমাকে কিছু বলার সুযোগ তো দাও। জানি আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। সরি বলবার সুযোগটাও তো দিলে না তুমি। তোমার কিছু বলার আছে বলে আমার মনে হয় না। যা বোঝার আমি বুঝে নিয়েছি। হিসহিস করে বলি, তুমি কিচ্ছু বোঝোনি খুকু। যা বুঝেছো সব ভুল। এই ভুলের মাসুল কিন্তু আমাদের থেকেও বেশি বাবিনকে দিতে হবে। তার মানে কি বলতে চাও তুমি? রাতে জেগে চ্যাট, ফোনে রাতভর কথা, সব ভুল? না, ভুল কেন হবে? আচ্ছা একটা কথা বলো তো, একজন ছেলে আর মেয়ের কি শুধু প্রেমের সম্পর্ক হয়? কেন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না? সঞ্জয়ের কথাতে কিছু এমন ছিল, আমার রাগ খানিকটা হলেও কমে গেল। ওর মুখের দিকে তাকালাম। ও হালকা হেসে আমার হাত দুটো ধরে খাটে বসালো। বসো, সেদিনে তোমায় সব বলতাম। তুমি তো কোনো কথা না শুনে এখানে চলে এলে। কি বলবে বলো। অস্মিতা আমার কলেজের বান্ধবী। আমি, বিশু, আবির, পলাশ আর অস্মিতা ছিলাম প্রাণের বন্ধু। আমরা অস্মিতার বাড়িতে জয়েন্ট স্টাডি করতে যেতাম। বন্ধু ছাড়া ওকে অন্য কিছু ভাবিনি কোনোদিন। পলাশের সাথে অস্মিতার প্রেম পর্ব চলছিল কলেজ থেকেই। পলাশ খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরিও জোগাড় করে নেয়। এরপর যে যার নিজের জায়গায় ব্যস্ত হয়ে যায়। যোগাযোগ কমতে কমতে শেষে তারটুকুও ছিঁড়ে যায় ওদের দুজনের সাথে। পরে শুনেছিলাম ওদের সম্পর্কটা দুই বাড়ি থেকে মেনে নেয়নি। ওরা দুজনে পালিয়ে বিয়ে করে। সেদিন বহু বছর বাদে দাদামণির মেয়ের অন্নপ্রাশনে আবার অস্মিতার সাথে দেখা। শুনলাম ও ভালো নেই। কয়েক বছর আগে আর্থিক তছরূপের দায়ে পলাশের চাকরিটা চলে যায়, সাথে উপরই পাওনা 2 মাসের জেল। তারপর থেকে পলাশ কেমন চেঞ্জ হয়ে যায়। কাজের ইচ্ছে নেই, সারাদিন মদ খেয়ে চুর হয়ে থাকে। অস্মিতা দাদামণির অফিসে রিসেপশনিস্টের কাজ পায়। অল্প কটা টাকা যা হাতে আসতো, মেয়ের খরচ আর বাড়ি ভাড়া মিটিয়ে বিশেষ কিছুই হাতে আসতো না। যেটুকু থাকতো তাও পলাশ মারধর করে কেড়ে নিয়ে নিত। বাড়ির লোক তো আগেই মুখ ফিরিয়েছিল। নিজের বলতে কেউ ছিল না অস্মিতার। আমার সাথে দেখা হওয়ায় ও একটু বল পেয়েছিল। আমি, আবির আর বিশুকে ওর কথা বলেছিলাম। আমি সঞ্জয়ের আরো কাছে গিয়ে বসলাম। ওর কথা শুনতে শুনতে কখন যে আমার হাত ওর হাতে রেখে দিয়েছি খেয়াল নেই। সেই রাতে পলাশ খুব মারধর করে অস্মিতাকে। পলাশ ঘুমিয়ে পড়লে অস্মিতা আমায় হোয়াটসঅ্যাপে সব জানায়। ইতিমধ্যে পলাশ ঘুম থেকে উঠে অস্মিতাকে ফোনে দেখে তুমুল অশান্তি শুরু করে। শেষে মেয়েকে ঘুম থেকে তুলে আছাড় মারতে যায়। অস্মিতা মেয়েকে পলাশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। তারপর তারপর আর কি, ইতিমধ্যে তুমি জেগে গেছো। তোমার প্রশ্ন বানে জর্জরিত আমি। না, প্রশ্ন করবে না। উনি রাত জেগে মোবাইলে চ্যাট করবেন আর আমি জানতে চাইলেই দোষ? আহা, দোষ হবে কেন? তবে তোমরা মেয়েরা না সবকিছুকে সন্দেহের চোখে দেখো। আচ্ছা, ফোনে চ্যাট করলে কি খারাপ? অত ভালো খারাপ জানি না, তবে রাত জেগে বউকে লুকিয়ে অন্যের সাথে চ্যাট করার মধ্যে কি এত ভালো লুকিয়ে আছে তাও তো বুঝি না। তুমি আমায় সব কথা খুলে বলতে পারতে, তাহলে এত জটিলতার সৃষ্টি হতো না। তোমায় সবই বলতাম খুকু। আমি ভেবেছিলাম সব মিটিয়ে নিই, তারপর তোমায় সব খুলে বলবো। তুমি তো আমায় সেই সময়টুকু দিলে না। আচ্ছা হয়েছে, এবার বলো তারপর কি হলো? কি ডেঞ্জারাস লোক গো তোমার পলাশ। নিজের বাচ্চা মেয়েটাকে তুলে আছাড় মারতে গেছিল। সেটাই তো কিছুতে মেলাতে পারছিলাম না। পলাশ খুব ভালো ছেলে ছিল জানো। কেন যে ও এমন হয়ে গেল? দেখো, কোনো বাজে সঙ্গে পড়েছে হয়তো। হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো পাশের বাড়িতে আশ্রয় নিয়ে অস্মিতা আমায় ফোন করে সব জানায়। পাশের বাড়ির দাদা বৌদি অবশ্য ওকে খুব ভালোবাসে, তাই অত রাত্রে ওকে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছিল। খুব ভয় পেয়েছিল অস্মিতা। ফোন করে খুব কান্নাকাটি করছিল। এতদিন মাতাল হয়ে এসে বউকে পিটিয়েছে, আর আজ মেয়েকে নিয়ে টানাটানি করছে। সামনের দিনগুলো যে কি ভয়ানক হতে পারে তা ভেবে খুব শঙ্কিত ছিল অস্মিতা। খুব স্বাভাবিক, নিজের যা হবে হোক। মায়েরা কখনো চায় না যে তার বাচ্চার গায়ে একটাও আঁচড় লাগুক। অস্মিতা কেন যে এতদিন ওই জানোয়ারটার সাথে ছিল কে জানে। ভালোবাসা, বুঝলে? অস্মিতা যে পলাশকে এখনো পাগলের মতো ভালোবাসে। গুলি মারো অমর ভালোবাসাকে। যেখানে মান সম্মানী টানাটানি, সেখানে ভালোবাসা আসে কোথা থেকে? সে কি আমি বুঝি না খুকু? বেশ টের পেয়েছি। মানে মানে সামান্য একদিনের ঘটনায় তুমি এখানে চলে আসতে না? তা আসবে না তো কি করবে? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে আর আমি সহ্য করব? আমাকে অস্মিতা পাওনি, তারপর কি হলো বলো? আমি অস্মিতাকে ফোনে শান্ত করার চেষ্টা করলাম। তারপর আবির আর বিশুকে ফোন করে সব জানালাম।
অত রাত্রে ওদের ফোন করলে? হ্যাঁ করলাম। সবার বউ কি আর তোমার মতো রাগে নাকি? ঠিক হলো পরদিন সকালবেলায় আমরা অস্মিতাদের বাড়ি যাব, তাই তুমি সেদিন অত সকালে বেরিয়েছিলে? আমায় বলে বেরোলেই হতো, এত কিছু হতো না তাহলে। তখন এত কথা বলার সময় ছিল না খুকু, খালি মনে হচ্ছিল যদি পলাশের হাত থেকে ওদের বাঁচাতে না পারি। জানো তো, সকালে যখন পলাশের সাথে দেখা করলাম তখনও একদম অন্য মানুষ। অস্মিতার কাছে অনেক ক্ষমা চাইলো। অস্মিতা তো ওর সাথে থাকতে রাজি হচ্ছিল না। পলাশ আগে এমন ছিল না। অফিসে গিয়ে ওকে ফাঁসিয়ে চোর বদনাম দেয়, সে অপমান ও নিতে পারেনি, মেন্টাল ট্রমায় চলে যায়। সে তো যাবেই, অকারণে কাউকে চোর বদনাম দিলে তার মাথা ঠিক থাকে? সেটাই তো অনেকক্ষণ ধরে আমরা দুজনকে সামনে রেখে বোঝালাম। পলাশ বারবার অস্মিতার কাছে ক্ষমা চাইলো। অস্মিতা কিন্তু আর পলাশের সাথে থাকতে চাইছিল না। আসলে ও মেয়ের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। আমরা দেখলাম দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার, তাই বন্ধুরা মিলে দীঘার বাসের টিকিট কেটে ওদের রওনা করিয়ে তবে বাড়ি ফিরেছি। কটা দিন ওরা একসাথে থেকে দেখুক, তারপরও যদি মনে হয় ওদের বনিবনা হচ্ছে না, তখন আমরা দায়িত্ব নিয়ে ওদের আলাদা করে দেব। একটা সম্পর্ক ভাঙা অনেক সহজ, কিন্তু গড়া অত সহজ নয়। কথা দাও আমার থেকে আর কিছু লুকোবে না? সঞ্জয়ের বুকে মাথা রেখে আদুরে গলায় বললাম। ও আমার কপালে চুমু এঁকে দিল। অনেকদিন বাদে পরম সুখ অনুভব করলাম। খাবার টেবিলে বেশ জোরদার আড্ডা চলছে। বাড়ির সবার আর বুঝতে বাকি নেই যে আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝির শেষ। এর সমস্ত ক্রেডিট অবশ্য দাদামণি আর বৌমনির প্রাপ্য। ওরা সঞ্জয়কে আমার সামনে না আনলে হয়তো আমি আমার জায়গা থেকে সরতাম না। দাদামণি, আজ আমি বাড়ি চলে যাব। বেশ তো, তা যাবি বই কি? সঞ্জয় ওখানে একা হাত পুড়িয়ে খাচ্ছে, নিশ্চয়ই যাবি। একটা শুভ সংবাদ দিই তোদের। আমি, সঞ্জয় দুজনেই কৌতূহলী চোখে তাকালাম দাদামণির দিকে। খুকু, তোর পিঠকে মনে আছে? পিঠকে মানে গ্রিল পিঠকে? হ্যাঁ, যার গ্রিলের ব্যবসা কদিন আগে আমাদের বাড়ি এসেছিল। টুকুকে বিয়ে করতে চায়। ওয়াও, গ্রেট নিউজ। পিঠকে দা তো এখনো বিয়ে করেনি না? না। সবই ঠিক আছে। দিদির ছেলেটাকে রাখবে তো? কোনো কষ্ট দেবে না তো? ছেলের সব দায়িত্ব নেবে বলেছে। পিঠকে ছোট থেকে দেখছি, ছেলেটা কিন্তু ভালো। বাহ, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? কিরে দিদি, কি ব্যাপার? কথাটা বেমালুম চেপে গেলি আমার কাছ থেকে। দিদি মুচকি মুচকি হাসছে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, তোর যা মেজাজ, ভয়ে বলতে পারিনি। কথাটা একেবারে মিথ্যে নয়, সত্যি কদিন আমার মেজাজটা সপ্তমী ছিল। কবে শুভ কাজটা হবে বলে ভাবছো দাদামণি? রেজিস্ট্রি ম্যারেজ হবে, সামনে একটা শুভ দিন দেখে সেরে ফেললেই হলো। এখনো ডেট ঠিক হয়নি। যে বাড়িতে মা লক্ষ্মীর পা পড়েছে সেখানে তো সুখ সমৃদ্ধি উপচে পড়বেই। সত্যি বৌমণি, তোমার কাছে আমরা ঋণী। আমাদের শুকনো বাগানটাকে তুমি ফুলে ফলে ভরিয়ে দিয়েছো। এক শুভ সন্ধ্যায় দিদি আর পিঠকেদার 4 হাত এক হয়ে গেল। বেশ ভালো আছে দিদি। পিঠকেদা দিদিকে ভালোবাসায় মুড়ে রেখেছে। দিদির ছেলেটাকেও পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করেনি। দিদিরও একটা হিল্লে হয়ে যাওয়ায় বেশ ফুরফুরে লাগছে। বিয়ের পর দাদামণি বৌমণিকে নিয়ে কোথাও বেড়াতে যায়নি। আমরা বেড়াতে যাওয়ার জন্য চাপ দিতে লাগলাম, কিন্তু বৌমণির এক কথা, বেড়াতে গেলে সবাই মিলে একসাথে যাব। ডিসেম্বরের ছুটিতে আমরা সপরিবারে ট্রেনে চাপলাম, গন্তব্য পুরী। কটা দিন বেশ হই হই করে কেটে গেল। পিঠকেদা বেশ রসিক মানুষ, রঙ্গ রসিকতায় সকলকে বাদ করে রেখেছিল কটা দিন। সঞ্জয়ের সাথে পিঠকেদার বেশ ভালো বন্ডিং হয়ে গেছে দেখছি। দুজনে মিলে সমানে আমাকে আর দিদিকে লেকপুল করেই চলেছে। বৌমণিকে অবশ্য বেশ শ্রদ্ধা করে ওরা দুজন। জীবনে এত আনন্দ প্রাপ্য ছিল। জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা সবাই ফিরে এলাম। কদিনের আনন্দে আবার নতুন করে বাঁচার রসদ পেলাম। আবার হয়তো সপরিবারে কোথাও যাওয়ার প্ল্যান হবে, সেই আশায় এখন আমার দিন যাপন। আজ দাদামণি আর বৌমণির দাম্পত্য জীবনের 2 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আমরা সবাই মিলে সকাল থেকে এ বাড়িতে ভিড় জমিয়েছি। আমরা 2 বোন আজ বৌমণিকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছি। দিনটা সানডেতে দাদামণিরও অফিস ছুটি। সকাল থেকে চলছে জমিয়ে আড্ডা, আর তার তালে তাল মিলিয়ে চলছে যা পর্ব। ঐন্দ্রিলা এখন পাকা পাকা কথা বলতে শিখেছে। 2 দাদার সাথে পাল্লা দিয়ে সেও দুষ্টুমি করে চলেছে। দাদামণিকেও আজ বাজার যাওয়া থেকে ছুটি দেওয়া হয়েছে। 2 জামাই আজ বাজার সরকার। মেনুতে ভেটকি মাছের পাতুরি থেকে ইলিশ মাছ, খাসির মাংস সবই আমরা 2 বোন জমিয়ে রান্না করেছি। দিদি দাদামণির জন্য একটা হালকা মেরুন তাঁতের পাঞ্জাবি আর সাদা পাজামা এনেছে। আমি বৌমণির জন্য একটা পিঙ্কের ওপর সিল্কের শাড়ি এনেছি।
এক জোড়া রজনীগন্ধার মালাও এনেছি, সব তোলা থাকবে বিকেলের জন্য। দুপুরবেলা বেশ হই হই করে কবজি ডুবিয়ে খাওয়া হলো। ঢেকুর তুলতে তুলতে বিছানায় গড়াগড়ি খেতে খেতে আড্ডাও চললো সমান তালে। সত্যি সেই সকাল থেকে চলছে, তবুও আমাদের গল্পের ঝুলিতে ভাটা নেই। আজ আমরা বাঁধন ছাড়া, নিয়ম ভাঙা হলেও সন্ধে হলো নিয়ম মেনেই। দাদামণি দিদির দেওয়া পাঞ্জাবিটা পরেছে। দাদামণিকে একটা কালো টিকা লাগিয়ে দিলে ভালো হতো। যা হ্যান্ডু লাগছে না দাদামণিকে, কিসিকে নজর না লাগে। বৌমণিকেও পিঙ্ক শাড়িটাতে অপরূপা লাগছিল। পিটকেদা আর সঞ্জয় মিলে একটা কেক এনেছিল। কেক কাটা, মালা বদলের পর হলো সিঁদুরদান। অবশ্য সবই আমাদের ইচ্ছেতে। তারপর চললো ছবি তোলা পর্ব। সারাটা দিন আজ দারুণ মজা করে কাটলো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে যে যার ডেরায়। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যা সারা জীবন মনে পড়লে আনন্দ দেয়। আজকের দিনটাও সেরকম একটা দিন। স্মৃতির মণি কোঠায় তোলা থাকবে চিরদিন। পরের দিন সকালবেলায় দিদির ফোন রিসিভ করতে হাউমাউ করে উঠল। জানিস তো খুকু, আমার শাশুড়ি মা না খুব রাগারাগি করছেন। কেন রে, কি করেছিস তুই? আমি কিছু করব কেন? তাহলে? ওনার কাছে আমি কালকের গল্প করছিলাম, সিঁদুরদানের কথা শুনে রেগে গেলেন জানিস। বললেন স্বামী নাকি স্ত্রীকে দুবার সিঁদুর পরায়, একবার বিয়ের সময় আর একবার মরণের পরে। কাল নাকি খুব অমঙ্গল করেছি আমরা। মানে কালকের আনন্দের রেশ এখনো কাটেনি। ভেবেছিলাম দুই বোনে কালকের কথা আলোচনা করে আর একবার আনন্দ উপভোগ করব। কোথায় কি, সকালবেলায় মনটা ভারাক্রান্ত হয়ে গেল। না জেনে কি তবে কি কিছু বিপদ ডেকে আনলাম ওদের জীবনে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। কি হলো খুকু, কিছু বলছিস না যে? কি বলবো, কাকিমা পুরনো দিনের মানুষ তো, তাই কিছু কুসংস্কার মানেন। এসব নিয়ে ভাবিস না, কিছু হবে না, সব কুসংস্কার। বলছিস? হ্যাঁ রে, এসব নিয়ে ভাবিস না। কথাগুলো দিদিকে বললাম বটে, কিন্তু আমার মনে একটা খচখচানি থেকেই গেল। মনে মনে ভগবানকে স্মরণ করলাম, ঠাকুর সকলের মঙ্গল করো। বৌমনি আমার ভারী লক্ষ্মীমন্ত। সংসারের কাজ সামলে নিজের হোম ডেলিভারির বিজনেস খুলেছে। আসলে দাদামণির বাড়ির উল্টো দিকের বাড়িটা একটা কোম্পানি নিয়েছে মেস হিসেবে, ব্যাচেলার মেস। ওখানে দুবেলা খাবার সাপ্লাই দেয় বৌমনি। বৌমনি রান্নার হাতখানা তো অসাধারণ, তাই সুখ্যাতি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এখন আশেপাশের ফ্ল্যাট বাড়ি, ব্যাংক, অফিস থেকেও খাবারের অর্ডার আসে। দাদামণি নাম দিয়েছে লক্ষ্মী রান্নাঘর। সত্যি বৌমনি সাক্ষাৎ মা লক্ষ্মী বটে। যেটাতে হাত দেয় তাই সোনা হয়ে যায়। আমরা মাঝে মাঝে ও বাড়িতে যাই, সারাদিন আনন্দ করি, কিন্তু বৌমনির দম ফেলার ফুরসত নেই। সারাদিন যে কি অক্লান্ত পরিশ্রম করে, আমাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি নেই। হাসি মুখে দশভুজার মতো সব দিক সামলাচ্ছে। আমি বৌমনিকে বলেছিলাম, তোমার কাজ দেখে খুব ভালো লাগছে বৌমনি, কিন্তু এত পরিশ্রম শরীরে সইবে তো? আবার একটা বাচ্চা আছে। আমি তো একা কিছু করি না, কাজলের মা এসে অনেকটাই সামলে দেয়। একটা কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। ওনার সাথে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে পারছি, এটা কি কম আনন্দের খুকু? আমি আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি লেখাপড়া শিখেও কোনোদিন ভাবিনি সঞ্জয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব ভাগ করে নেব। আর তুমি স্বল্প শিক্ষিতা হয়েও তোমার নিজ গুণ দিয়ে সংসারের দায়িত্ব সামলাচ্ছ। কুর্নিশ তোমায় বৌমনি। বাবিনের পরীক্ষা, স্কুল এসব করে অনেকদিন ও বাড়িতে যাওয়া হয়নি। দিদির শাশুড়ি অসুস্থ বলে দিদিরও ও বাড়িতে খুব একটা যাওয়া হয় না। তবে ফোনে আমরা নিয়মিত ও বাড়ির সঙ্গে যোগাযোগ রাখি। লক্ষ্মী রান্নাঘর এর 1 বছর পূর্তি উপলক্ষে বৌমনি সত্যনারায়ণ পুজো রেখেছিল। সেই উপলক্ষে অনেকদিন বাদে আমরা আবার সবাই একত্রিত। কিন্তু বৌমনিকে দেখে আমার খুব খারাপ লাগলো। চেহারা খুব খারাপ হয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, কাজ করছে আর হাঁপাচ্ছে। জানি না সারাদিন উপোসের কারণে কিনা এটা। তবে দাদামণির কাছে শুনলাম প্রায়ই নাকি বৌমনির জ্বর আসে। ডাক্তার দেখানো হয়েছে, প্রচুর টেস্টও নাকি হয়েছে, ওষুধ চলছে। আমাদের এসব জানাওনি কেন দাদামণি? একচোট বকাবকি করলাম দাদামণিকে। তোরা আবার চিন্তা করবি তাই? চিন্তা করবো বলে জানাবে না? বৌমনির খেয়াল রেখো, আর বৌমনি নিজের একটু যত্ন নিও। বৌমনিকে দেখে খুব একটা ভালো লাগলো না। বাড়ি ফিরলাম একরাশ চিন্তা নিয়ে। কয়েকদিনের মধ্যে বৌমনির শরীরটা বাড়াবাড়ি রকমের খারাপ হলো। হসপিটালে ভর্তি করতে হলো। ঐন্দ্রিলাকে দিদি নিজের কাছে নিয়ে গেল। কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল বৌমনির ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সবার মাথার ওপর আকাশ ভেঙে পড়লো। এই পরিস্থিতির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। ঠিক হলো দাদামণি বৌমনিকে মুম্বাইতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। সেই মতো ব্যবস্থা শুরু হলো। দিদির কাছে শুনে মাঝে একবার বৌমনিকে দেখতে গেছিলাম। বৌমনিকে দেখে আমার চোখ ফেটে জল এলো। বিছানায় শয্যাশায়ী,
গলার আওয়াজ একেবারে ক্ষীণ, কি যে বলছে কিছুই বোঝা যায় না। দিদি আর পিঠকেদা খুব করছে, নিজের সংসার ফেলে দাদামণির সংসার সামলাচ্ছে। অবশ্য এমন দেবতুল্য দাদা বৌদি পেলে এটুকু করাই যায়। মুম্বাইতে আর নিয়ে যেতে হলো না বৌমণিকে। মুম্বাই যাওয়ার 2 দিন আগেই বৌমণি সব মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমালো। আমি দ্বিতীয়বার মাতৃহারা হলাম। দাদামণির মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললো। সেই ছোটবেলা থেকে মানুষরা স্ট্রাগল করে যাচ্ছে, কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। আজ সেই মানুষটাকে বড্ড অসহায় লাগছে। হায় বিধাতা, এ কি খেলা তোমার! কিছু কিছু ক্ষতি থাকে অপূরণীয়, কোনোভাবে পূরণ হয় না। বৌমণি 1 অবছরে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিল। জানি না কিভাবে এ ব্যথা সারবে। দাদামণি রাঙিয়ে দেওয়া মাথা ভর্তি সিঁদুর নিয়ে বৌমণি শেষ যাত্রা করলো। দিদির শাশুড়ির কথাটা বারবার মনে পড়ছিল। স্বামী একবার বিয়ের সময় সিঁদুর পরায়, আর একবার মরণের পরে। তুমি অনেক সৌভাগ্যবতী বৌমণি। তোমার মতো শাখা সিঁদুর নিয়ে যাবার সৌভাগ্য কজনের হয়। যেখানেই থাকো ভালো থেকো। দাদামণির মেয়েটা মা করে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। ওর আর কি দোষ? অতটুকু মেয়ে কি মাকে ছাড়া থাকতে পারে? আমি আর দিদি এ বাড়িতেই থেকে গেলাম। সবকিছু এমন হঠাৎ হয়ে গেল, নিজেদের শোকই সামলাতে পারছি না। বাড়ির চারদিকে বৌমণির হাতের ছাপ, কি নিপুণভাবে সংসারটাকে গুছিয়ে রেখেছিল। সে মানুষটার কোথাও নেই, ভাবাই যাচ্ছে না। এই তো সেদিনও আমরা এ বাড়িতে এসে কত আনন্দ করেছিলাম, বৌমণি রান্না চেটেপুটে খেয়েছিলাম। আজ সেসব, এমনকি মানুষটাও অতীত হয়ে গেছে। যে বাড়িতে আসলে মন ভালো হয়ে যেত, আজ সেখানে থাকতে গেলে দম বন্ধ হয়ে আসছে। বৌমণি ছাড়া এ বাড়ি বড় বেমানান লাগছে। আমার দিদি অত বকবক করতো, সেও কেমন যেন চুপসে গেছে। মুখের বুলি যেন কেউ চুরি করে নিয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন 24টা বছর। কাল থেকে দাদামণি কিছুই মুখে তোলেনি, নিজের ঘর থেকে বেরোয়ওনি। দাদামণির কাছে যাওয়ার মতো মনের জোর আমার নেই। দিদি 2বার গেছিল খাবার নিয়ে, খেতে চাইনি। দাদামণিকে কি বলবো? আমাদেরই গলা দিয়ে খাবার নামছে না, খেতে হবে তাই জোর করে গেলা। রাতে সঞ্জয় আর পিঠকেদা এসে যদি দাদামণিকে কিছু খাওয়াতে পারে। জানি না এই স্ত্রীহীন বাড়িতে আবার কি করে আসবো। আর আমার দাদামণি বা লক্ষ্মী ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবে? ভগবানের সাথে যদি দেখা হতো তবে জিজ্ঞেস করতাম, কি এমন দোষ করেছিল আমার দাদামণি যে তার জন্য তাকে এমন কঠোর শাস্তি ভোগ করতে হবে? লক্ষ্মী বিয়োগে সেদিন সারা পাড়া কেঁদেছিল। শুনেছি সেদিন নাকি পাড়ায় কারোর বাড়িতে হাঁড়ি চড়েনি। এমন একজন মানুষ ছিল আমার বৌমণি, যে ভালোবাসা বিরতে পারত, আবার নিজ গুণে সকলের থেকে ভালোবাসা আদায়ও করে নিতে পারত। বৌমণির দাদা বৌদি এসেছিল খবর পেয়ে, কান্নাকাটি করছিল। আমি জানি সে কান্না নকল। তারা তো আমার বৌমণির ওপর কম অত্যাচার করেনি। সবে একটু সুখের মুখ দেখছিল মেয়েটা। ভগবানের সহ্য হলো না। আগের বছর বিবাহ বার্ষিকীতে তোলা ছবি থেকে একখানা ছবি পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য বাঁধানো হলো। কি অপরূপ যে সে ছবি, মুখে মিষ্টি হাসি মাখা। কে বলবে যে 1 বছর পরেই সে সকলকে ফাঁকি দিয়ে চলে যাবে? অসম্ভব। ছবিটার দিকে আমি কিছুতেই তাকাতে পারছি না। মনে হচ্ছে যেন এক্ষুনি বৌমণি বলে উঠবে, আজ কিন্তু তোমার বাড়ি যাওয়া হবে না খুকু। আর পারছি না, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। দাদামণির যে কি অবস্থা তা আন্দাজ করতে পারছি। পারলৌকিক ক্রিয়াকর্ম মিটে গেছে, বেশ কয়েকদিন হলো। এবার আমাদের ফিরে যেতে হবে। যদিও ফিরে যেতে কিছুতে মন চাইছে না। দাদামণিকে এভাবে একা ফেলে কি করে যে যাব জানি না, তবু যেতে তো হবেই। দিদি বলেছে 2 বেলা নিয়ম করে দাদামণিকে দেখে যাবে। ওর বাড়ি কাছে, তাই ও পারবে। আর পিঠকেদার মাও খুব সাপোর্টিভ। এ ব্যাপারে দিদিকে কখনো বাধা দেয় না। দিদি ঐন্দ্রিলাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। দাদামণি রাজি হয়নি, বলেছিল তোদের বৌমণির সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিব্যি ফাঁকি দিয়ে চলে গেল। আমার সে দায়িত্ব পূরণ করতে হবে না? আর মেয়েকে নিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার তো সবই হারিয়ে গেল। দাদামণির এই কথার ওপর আর কোনো কথা হয় না, তবু আমি বলেছিলাম, সে তো ঠিকই, কিন্তু এতটুকু মেয়েকে মা ছাড়া মানুষ করতে পারবে তুমি? একা একা কি করে সামলাবে এই গুরু দায়িত্ব? ভগবান যখন দুঃখ দেন তখন তাকে সামলাবার পথও ঠিক দেখিয়ে দেন। তোরা চিন্তা করিস না, দেখিস আমি ঠিক সব সামলে নেব। ঐন্দ্রিলা আর দাদামণিকে ফেলে রেখে আমাদের বাড়ি ফিরতে হলো। বাড়ি ফিরে কটা দিন কোনো কাজেই মন বসছে না। একটা চাপা কষ্টে জেরবার হয়ে যাচ্ছি। ছোট একরত্তি মামরা মেয়েটাকে সামলাতে দাদামণি হিমশিম খেয়ে যাচ্ছে ঠিকই, তবে তার একটাই কথা,
আমাকে পারতেই হবে। লক্ষ্মীর অসম্পূর্ণ কাজ আমাকে পূর্ণ করতেই হবে। বৌমনি কিছু বোঝার সুযোগই দিল না। মাঝে মাঝে ভাবি, তোমার যাবার এত তাড়া ছিল বৌমনি, নিজের দিকে একবারও তাকাওনি। যদি নিজের যত্ন নিতে তাহলে আজ তুমি আমাদের মধ্যে থাকতে। আমরা তো তোমাকে খুব ভালোবেসেছিলাম। দাদামণি আর চাকরিটা কন্টিনিউ করতে পারেনি। মেয়েকে বড় করার জন্য চাকরি ছাড়তে হয়েছিল। বাড়ির সামনের ঘরটাতে একটা দোকান ঘর বানিয়েছে, নাম রেখেছে লক্ষ্মী ভান্ডার। আসলে লক্ষ্মী দাদামণির জীবনে খুব বেশি দিনের জন্য না থাকলেও দাদামণির জীবনে লক্ষ্মীর ভূমিকা অপরিসীম। লক্ষ্মীর হেসেল এখন কাজলের মা একাই সামলায়। বৌমনির সাথে থেকে থেকে কাজলের মা বেশ কাজ শিখে গেছে, ভালোই রান্না করে। দাদামণি লক্ষ্মীর হেসেল বন্ধ করতে চায় না। এই হেসেলকে নিয়ে বৌমনির অনেক স্বপ্ন ছিল, হয়তো দাদামণিও স্বপ্ন দেখেছিল লক্ষ্মীর হেসেলকে নিয়ে। সময় যেমন থেমে থাকে না, তেমন কোনো কাজই কারোর জন্য থেমে থাকে না। বৌমনি চলে গেছে 1 বছর হলো। মনে হয় এই তো সেদিনের কথা। আমরা এ বাড়িতে এসে কত আনন্দ করেছি, আর বৌমনি আমাদের কত যত্ন করে খাইয়েছে, সেসব এখন স্বপ্ন। দাদামণি অনেকটাই সামলে নিয়েছে। ঐন্দ্রিলাও এখন আর অতটা মামা করে কান্নাকাটি করে না। আমরা মাঝে মাঝে যাতায়াত করি। বাড়ির পাশে একটা স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছে দাদামণি। ভারী মিষ্টি হয়েছে মেয়েটা। চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে ঐন্দ্রিলা। পড়াশোনায় ও খুব ভালো। দাদামণি কখনো ওকে মায়ের অভাব বুঝতে দেয় না। বাপ মেয়ের কি সুন্দর বন্ডিং। ওইটুকু মেয়ে বাবাকে জল এনে দিচ্ছে, নিয়ম করে ওষুধ খাওয়াচ্ছে, পরিস্থিতি সবকিছু শিখিয়ে নেয়। যা যাবার তা তো যাবেই, যা পড়ে থাকে তাকে আঁকড়ে ধরেই বাঁচতে হয়। দাদামণি ও মেয়েকে আঁকড়ে ধরেই সব দুঃখ একটু একটু করে ভুলে যাচ্ছিল হয়তো। আমরা অনেকবার ভেবেছি দাদামণিকে আরেকটা বিয়ে করার কথা বলি, কিন্তু সাহসে কুলোয়নি। আমি জানি দাদামণি বৌমণিকে পাগলের মতো ভালোবাসে, সে জায়গা হয়তো কাউকে দিতে পারবে না। বৌমণির প্রতি মৃত্যু বার্ষিকীতে আমরা 2 বোন মালা পরাতে যাই। দাদামণিকে দেখি প্রতি বছর একটা টুকটুকে লাল শাড়ি আর আলতা সিঁদুর বৌমণির ছবির সামনে রাখতে। বৌমণি লাল রঙের শাড়ি পরতে পছন্দ করতো বলেই হয়তো এই দিনটা দাদামণি খুব চুপচাপ থাকে, কারোর সাথে বিশেষ কথা বলে না। আমরাও এই দিনটা দাদামণিকে বিশেষ একটা ঘাটাই না। সুখ যেমন আছে তেমন দুঃখও আছে। সুখ দুঃখের পাশাপাশি সহাবস্থান। সুখের পর দুঃখ আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। এই অমোঘ সত্যিটাকে মেনে নিয়ে শুরু হলো আমাদের আগামীর পথ চলা। বৌমণি চলে যাবার পর কেটে গেছে 23টা বছর। সেদিনের ছোট্ট ঐন্দ্রিলা এখন 26 বছরের স্মার্ট ঝকঝকে তরুণী। ইংলিশে MA করে এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে। 70 ছুঁই ছুঁই দাদামণির এখন চেহারা একেবারে ভেঙে গেছে। আগের মতো রং জৌলুস কোনোটাই নেই। এতগুলো বছরে ধকলটা তো কম গেল না। একা হাতে একটা বাচ্চা মানুষ করা, তাও আবার কন্যা সন্তান। 4টিখানি কথা নয়, এতকাল বাপ মেয়েকে হাত পুড়িয়ে রান্না করে খাইয়েছে, আর এখন মেয়ে বাবাকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। মেয়ে এখন বাবাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে। ভারী মিষ্টি দেখতে হয়েছে ঐন্দ্রিলাকে। শাড়ি পরলে অবিকল বৌমণির মতো দেখায়। আমার বাবি IT ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে। নিজেই মেয়ে পছন্দ করে রেখেছে, এখন বিয়েটা সেরে ফেললেই হয়। আমরা বুড়ো বুড়ি এখন একা থাকি, বয়স হয়েছে তো। আমি হাঁটুর ব্যথায় কাবু, বেশি হাঁটতে চলতে পারি না। সঞ্জয়েরও শরীর খুব একটা ভালো যায় না, অর্ধেক দিন দোকান খোলাই হয় না। ওই কোনো রকমে বুড়ো বুড়ির দিন গুজরান হয় আর কি। দিদির অবস্থা খুব করুণ, থাইরয়েডে ফুলে ঢোল হয়ে গেছে, নড়তে চড়তেই দিন কাবার। একমাত্র ছেলে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে না। পিটকেদার নিজের সন্তান চাইনি, দিদির ছেলেকেই বাবার আদর দিয়ে বড় করেছে, সেই ছেলেই এখন বিমুখ। আসলে রক্তের দোষ যাবে কোথায়, ছেলে তার বাবার মতোই হয়েছে। কাজলের মায়ের অনেক বয়স হয়েছে, সে আর এখন বেশি হাঁটতে পারে না। তাই বহু বছর হলো লক্ষ্মীর হেসেলও বন্ধ হয়ে গেছে। এখন আর এ বাড়ি থেকে নিত্যদিন রকমারি রান্নার সুঘ্রাণ ভেসে আসে না। আমাদের এখন মাঝে মধ্যেই ও বাড়ি যেতে হচ্ছে। তার কারণও অবশ্য একটা আছে। সামনে ঐন্দ্রিলার বিয়ে, সে নিজেই পাত্র পছন্দ করেছে। অর্ক ব্যাংকে কাজ করে, মা বাবার একমাত্র সন্তান। দমদমে নিজস্ব 2 তলা বাড়ি আছে, আর কি চাই। অর্ক ছেলেটাও খুব ভালো, আমি কয়েকবার দেখেছি, বেশ নম্র ভদ্র। সামনে শুধু ঐন্দ্রিলার বিয়েই নয়, এ বাড়িতে আরেকটা বড় ঘটনা ঘটতে চলেছে। এর সমস্ত ক্রেডিটই অবশ্য ঐন্দ্রিলা আর অর্কর প্রাপ্য। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সবুর করুন, এত উতলা হলে চলবে? আমি যখন এত কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এত বড় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব না? ঐন্দ্রিলা প্রেম করলেও বিয়েতে বেঁকে বসেছিল, কারণ ওর একটা শর্ত ছিল, আর ওর বাবা কিছুতেই সেই শর্ত মানবেন না। ঐন্দ্রিলারও এক কথা, বাবা যদি শর্ত না মানে তাহলে ও কোনোদিন বিয়ের পিঁড়িতে বসবে না।
মেয়ের জেদের কাছে অবশ্য শেষ পর্যন্ত দাদামণিকে হার মানতেই হয়েছিল। কি সেই শর্ত? বলছি তো, বাবার একটা ব্যবস্থা না করে মেয়ে কিছুতেই পরের বাড়ি যাবে না। এই বুড়ো বয়সে বাবাকে একা ফেলে রাখা তার পক্ষে সম্ভব নয়। কি ব্যবস্থা? যাতা ব্যবস্থা নয়, একেবারে পাকাপোক্ত ব্যবস্থা। অর্থাৎ বাবাকে বিয়ে দিয়ে নতুন মায়ের হাতে বাবাকে সঁপে দিয়ে তবেই মেয়ে নিশ্চিন্ত হবে। ঐন্দ্রিলা সেই 3 বছর বয়সে মাকে হারিয়েছে। ওর মাকে মনে না থাকারই কথা। ও মায়ের জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতেই পারে, কিন্তু দাদামণি, সে কি ভুলতে পেরেছে তার লক্ষ্মীকে? তার লক্ষ্মীর আসনে কি অন্য কাউকে বসাতে পারবে? এতগুলো বছর তো লক্ষ্মীর স্মৃতি নিয়ে কাটিয়ে দিল দাদামণি। এত বছরেও কি লক্ষ্মী ফিকে হয়ে যায়নি দাদামণির হৃদয় থেকে? এত প্রশ্নের উত্তর সত্যি আমার অজানা। তবে দাদামণি যে বিয়েতে মত দিয়েছে এটাই এখন বড় খবর। কাকতালীয়ভাবে বিয়ের যোগাযোগও ঠিক হয়ে গেল। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ভদ্র মহিলার নাম স্বপ্না, প্রাক্তন স্কুল শিক্ষিকা। বিয়ে থা করেননি, এতকাল দাদা বৌদির সংসারেই ছিলেন। কিছুদিন আগে দাদা গত হওয়ার পর ভাইপো আর ভাইপো বউ মিলে পেনশনের সব টাকা কেড়ে নিয়ে অকথ্য অত্যাচার শুরু করে দিল। পুলিশে রিপোর্ট করেও কোনো কাজ হয়নি। একদিন সেই অত্যাচার চরমে ওঠায় স্বপ্না পালিয়ে গিয়ে তার কলিগের বাড়িতে আশ্রয় নেয়। সেই কলিগ আবার ঘটনাচক্রে অর্কর মাসি। ঐন্দ্রিলার ইচ্ছেতে আমি, সঞ্জয়, দিদি, পিটকেদা আর দাদামণি অর্কর মাসির বাড়িতে গিয়ে স্বপ্নার সাথে দেখা করলাম। ভদ্রমহিলা একেবারেই সুন্দরী নন, তবে খুব ভালো কথা বলেন আর ব্যবহারও বেশ মিষ্টি। আমাদের স্বপ্নাকে খুব খারাপ লাগলো না। দাদামণি অবশ্য হ্যাঁ না কিছুই বলেনি। তার মৌনতাকে সম্মতি ধরে নিয়ে আমরা আগামী কাজে হাত দিলাম। কালী পুজোর পরে দাদামণি আর স্বপ্নার 4 হাত এক হবে। নভেম্বরের শেষ সপ্তাহে ঐন্দ্রিলার বিয়ের দিন ধার্য হয়েছে। বয়স হয়ে গেছে, এখন আর পুজোর কেনাকাটা সেভাবে করা হয় না। বাবি নিজে পছন্দ করে শাড়ি আর ওর বাবাকে জামা কাপড় কিনে দেয়। তবে এবছর পুজোটা একটু অন্য রকমের। সামনেই একমাত্র ভাইজির বিয়ে। বুড়ো বয়সে হলেও দাদামণিও তো নতুন বৌদি নিয়ে আসছে, তাই কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত আছে বইকি। পুজোর সময় দাদামণি এক কাণ্ড করে বসলো। বৌমনির মৃত্যুবার্ষিকীতে এত বছর ধরে দাদামণি যত শাড়ি বৌমনির ছবিতে দিয়ে এসেছে সব পুজো কমিটির হাতে তুলে দিল দুস্থ মহিলাদের দেওয়ার জন্য। তবে কি দাদামণি বৌমনির স্মৃতি মুছে ফেলতে চাইছে? যদি তাই হয় তাতে তো কোনো অন্যায় নেই। যে আর কোনোদিন ফিরবে না, এত বছর ধরে তার স্মৃতি আঁকড়ে বিলাপ করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। নতুন জীবনে প্রবেশের আগে পুরনো সবকিছু মুছে ফেলাই ভালো। কালী পুজোর পর দাদামণির বাড়ি আবার বহু বছর পর গমগম করে উঠল। নতুন বৌদির পা পড়ল এ বাড়িতে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই মুখ বেঁকালো। আমাদের বা ঐন্দ্রিলার অবশ্য তাতে কিছু যায় আসে না। ঐন্দ্রিলার হবু শ্বশুর শাশুড়ি উপস্থিত ছিলেন এ বিয়েতে। নতুন বৌদির রান্নার হাত আমার বৌমনির মতো একেবারেই নয়। বলা ভালো, রন্ধন শিল্পে তিনি বেশ অপটু। তবুও তার মিষ্টি ব্যবহারে আমাদের সকলের মন জয় করে নিলেন। দেখতে দেখতে ঐন্দ্রিলারও বিয়ে হয়ে গেল। নতুন বৌদি মেয়ের মঙ্গল কামনায় সারাদিন উপোস থেকে মায়ের সব দায়িত্ব পালন করলো। কনকাঞ্জলি অবশ্য সে নেয়নি। তার কথায় যে মানুষটা কষ্ট করে ছোট থেকে এত বড় করলো, কনকাঞ্জলি তারই প্রাপ্য। তাই দাদামণি কনকাঞ্জলি নিল। এত বছর ধরে বাবা মা দুটো রোলই সমানভাবে প্লে করে গেছে, এটুকু সম্মান তো তার প্রাপ্যই। বিয়ে পর্ব সুন্দরভাবে মিটে গেল। এবার ঠিক হলো আমরা বুড়ো বুড়িরা মিলে পুরী বেড়াতে যাব। দেখেছেন তো, একেবারেই ভুলে গেছি। বেড়ানোর কথায় মনে পড়লো, অস্মিতাকে মনে আছে তো আপনাদের? সেই যে অস্মিতা আর পলাশকে বন্ধুরা মিলে দীঘায় পাঠিয়েছিল। না, ওদের মধ্যে ডিভোর্সটা আর হয়নি। ওরা এখন সুখে সংসার করছে। পলাশ বিশুর দোকানে ভালোই কাজ করছে, আর ওদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। বৌমনি চলে যাবার পর এত বছর বাদে আবার আমরা সবাই মিলে পুরী এসেছি। আমার খালি বারবার বৌমনিকেই মনে পড়ছে। নতুন বৌদির সাথে ভাব জমাচ্ছে ঠিকই, কিন্তু আপন করতে পারছি কই। বৌমনি যে এখনো আমার মন জুড়ে বসে আছে। জানি না দাদামণি নতুন বৌদিকে কিভাবে নিয়েছে। এ বয়সে ভালোবাসা বলে কিছু থাকে কিনা জানি না। এ বয়সে দুজন অসহায় মানুষ একে অপরের অবলম্বন অবশ্যই হয়। নতুন বৌদি মনে করে করে দাদামণিকে ওষুধ খাওয়াচ্ছে, দাদামণিও তাই। এটুকু দেখেই ভালো লাগলো। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এখান থেকে সোজা সমুদ্র দেখা যায়। এখনই সূর্যদেব উঁকি দেবেন। সমুদ্র পাড়ের ফুরফুরে হাওয়ায় মনটা বেশ চাঙ্গা করে দেয়। অনেকে বেরিয়েছে সানরাইজ দেখতে। আমি দেখছি সকলকে। একটা চেনা হাঁটার ভঙ্গিতে চোখ আটকে গেল। দাদামণি আর নতুন বৌদি হাঁটতে বেরিয়েছে, একে অপরের হাত দুটো শক্ত করে ধরা। আহ, চোখের যে কি আরাম লাগলো কি বলবো।
এমনভাবেই বাকি জীবনটা তোমরা একে অপরের সুখ দুঃখকে সঙ্গী করে কাটিয়ে দাও। আর কি চাই? জয় জগন্নাথ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।